গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভাষা পাঠের প্রথম অধ্যায় অর্থাৎ ধ্বনি ধ্বনি পরিবর্তন অধ্যায়টি আমরা বেশ কয়েকটা ক্লাস জুড়ে পড়ছিলাম। তো আজকে সেই অধ্যায়ের বিস্তারিত আলোচনা পর্বের ৮ নম্বর ক্লাস। তো চলো দেখে নেওয়া যাক। আমরা ধ্বনির প্রক্রিয়া বা পদ্ধতি সম্পর্কে জানছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে ধ্বনির আগম বা ধ্বনির লোপ এই সমস্ত প্রক্রিয়া অনুযায়ী ধ্বনি রূপান্তর হয় বা পরিবর্তন ঘটে, তাই তো? তো সেই রকম ধ্বনির লোপ বা ধ্বনির আগম ছাড়াও আরো কিছু প্রক্রিয়া আছে আহ যার জন্য ধ্বনির রূপান্তর ঘটে বা ধ্বনিটা পরিবর্তন হয়। এবং এখানে আহ ধ্বনির আগম বা ধ্বনির লোপে যেমন ধ্বনিগুলো লুপ্ত হচ্ছিল বা ধ্বনির আগমে যেমন ধ্বনির আগমন ঘটছিল বা এক্সট্রা করে একটা ধ্বনি যুক্ত হচ্ছিল, কিন্তু আরো কিছু প্রক্রিয়া আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় না ধ্বনির অবস্থানটাই পাল্টে যায়। হ্যাঁ, তো সেই প্রক্রিয়াগুলি অর্থাৎ ধ্বনি রূপান্তর বা ধ্বনি স্থানান্তরের যে প্রক্রিয়াগুলি হলো অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, নাসিক্যভবন, মূর্ধন্যভবন, ঘোষীভবন, মহাপ্রাণীভবন, সংকোচন আর বিপর্যয়। এই এতগুলো ভাগে 10টা ভাগে বিভক্ত করা হয়েছে ধ্বনির পরিবর্তনের এই ধারাটাকে। হুম, তো আমরা দেখছি যে ধ্বনি পরিবর্তনের বা রূপান্তরের যে ধারা বা প্রক্রিয়া বা পদ্ধতি যাই বলো না কেন, তো একরকম আমরা দেখেছি, সেটা হলো ওই ধ্বনির আগম ধ্বনির লোপ, হ্যাঁ এগুলো। তো সেরকম এটা অন্য রকম। এটা বললাম যেমন যে ধ্বনির অবস্থানটাই বদলে যাচ্ছে, সেটা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। ঠিক আছে, তো চলো এই যে শ্রেণীবিভাগগুলো আমরা দেখলাম এতগুলো 10খানা, তো এগুলো কিভাবে ধ্বনির রূপান্তর হয় বা ধ্বনির অবস্থান কিভাবে বদলায় চলো দেখা যাক। তো প্রথমে আসি প্রথম শ্রেণীবিভাগটা সম্পর্কে। কি ছিল? অপিনিহিতি। তো অপিনিহিতি কি, কাকে বলে না উচ্চারণের সুবিধার্থে বা শব্দটাকে আহ সংক্ষেপ করা বা বলা যায় মানুষের সুবিধার্থে কি হয়, যে শব্দটা উচ্চারণ করা হয় সেই শব্দের মধ্যে যদি হর্ষই বা হর্ষৌ ধ্বনি যদি আগেই উচ্চারিত হয় তবে তাকে অপিনিহিতি বলে। একটা শব্দ, সেই শব্দের মধ্যে হর্ষই বা হর্ষৌ, মনে রাখবে এই দুটো ধ্বনি কেবল যদি আগে উচ্চারণ হয়ে যায়, হ্যাঁ, সেটা অপিনিহিতি। উদাহরণ দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো আজই, এখানে কি হচ্ছে, প্রথমে একটা স্বরধ্বনি আছে সেটা আ, কিন্তু আমাদের সংজ্ঞা অনুযায়ী দেখতে হবে হর্ষই বা হর্ষৌ ধ্বনি কেবল। তো এখানে কি হচ্ছে আজই, তো আজই শব্দটাকে ভাঙলে কি হবে, আ যুক্ত বর্গীর জ যুক্ত হর্ষই, অর্থাৎ শেষে একটা স্বরধ্বনি আসছে সেটা হর্ষই। তো কি হবে না এই স্বরধ্বনি যেটা শেষে আছে সেটা আগেই উচ্চারিত হয়ে যাবে। তাহলে কিভাবে ধ্বনি পরিবর্তন হচ্ছে দেখো, যে এটা যেহেতু শেষে আছে তাহলে এটা যদি আগে এসে যায় তাহলে কি হবে, আ যুক্ত হর্ষই যুক্ত বর্গীর জ, তাহলে উচ্চারণ কি হচ্ছে আইজ। হ্যাঁ, তো আজই থেকে ধ্বনিটা রূপান্তর হয়ে হলো আইজ, অর্থাৎ স্থানান্তর হলো কেবল। এখানে না তো কোনো নতুন ধ্বনির আগমন ঘটছে বা না তো সেই ধ্বনিটা লুপ্ত হচ্ছে, কি হচ্ছে কেবল ধ্বনিটার অবস্থান পরিবর্তন হচ্ছে, ধ্বনিটা স্থানান্তর হচ্ছে। হুম, হয়ে সেই ধ্বনির উচ্চারণ একেবারে বদলে যাচ্ছে। হ্যাঁ, তো কি দেখলাম আমরা, এটা মনে রেখো, শুধুমাত্র হর্ষই আর হর্ষৌ এই ধ্বনিগুলো শব্দের শেষে হর্ষই বা হর্ষৌ ধ্বনি থাকলে সেটা মোটামুটি আগে উচ্চারিত হবে বা
শেষে ব্যঞ্জনধ্বনি থাকবে এবং মাঝে বা যেখানে থাকার কথা তার আগে উচ্চারিত হয়ে গেলেই সেটা অপিনিহিতি হবে। ঠিক আছে? তো জ ফলা যুক্ত ব্যঞ্জন আবার কখনো ক্ষীয় বা কখনো গয় গয় থাকলে তার আগে অনেক সময় হস্যই বা হস্যধ্বনি উচ্চারিত হয়। এটা মনে রেখো যে একটা শব্দ আমরা উচ্চারণ করছি, সেই শব্দটার মধ্যে যদি জ ফলাওয়ালা যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে কিংবা কিও থাকে কিংবা গয় গয় থাকে, তাহলে কি হবে, তার আগে অনেক সময় ওই হস্যই বা হস্যউ ধ্বনি উচ্চারিত হয়ে যায়। ঠিক আছে? যেমন দেখো বাক্য, একটা কি হলো, ব যুক্ত আ যুক্ত ক যুক্ত অন্তের জ, অর্থাৎ একটা জফলা আছে, তো এটা কি জফলা যুক্ত ব্যঞ্জন, তাই তো, কয় জফলা, জফলা যুক্ত ব্যঞ্জন। তো এক্ষেত্রেও কি হবে না, তার আগে একটা স্বরধ্বনি যুক্ত হবে। কি স্বরধ্বনি? সেটা কেবল হয় হস্যই না হলে হস্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা সেখানে যুক্ত হবে। ঠিক আছে? তাহলে বাক্য ছিল, এটা ধ্বনি পরিবর্তন হয়ে কি হবে না বাক্য, বাক্য বাক্য। ঠিক আছে? আচ্ছা, এবার আসি দ্বিতীয় নম্বর ভাগ, কি ছিল, অভিশ্রুতি। অভিশ্রুতি কি? অপিনিহিতির পরবর্তী পর্যায়ে কিন্তু এই অভিশ্রুতি, এটা মনে রেখো সবসময়। এরকম পরীক্ষায় এসে থাকে যে অপিনিহিতির পরবর্তী পর্যায়ে কি অভিশ্রুতি। ঠিক আছে, মনে রেখো। তো এই কি হয়, এই অভিশ্রুতি কি বা কাকে বলে না, অপিনিহিতের ফলে, অপিনিহিতি কি তোমরা জেনে নিলে যে শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে বা হস্যই বা হস্যও থাকে, সেটা আহ আগে উচ্চারিত হয়ে যাবে। ঠিক আছে, সেটা অপিনিহিতি। তো অভিশ্রুতি কি না, অপিনিহিতির ফলে যে আগে উচ্চারিত হচ্ছে যে হস্যই বা হস্যউ ধ্বনি, সেটা যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে ফেলে এবং নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায়, তখন তাকে অভিশ্রুতি বলে। তো কিরকম দেখো, আহ একটা উদাহরণ দেখো, যেমন কোরিয়া। হুম এখানে পুরো পরিবর্তনটা যেভাবে ঘটছে পুরোটাই ব্যাখ্যা করা রয়েছে, দেখো। তো যেমন কোরিয়া, কোরিয়া শব্দটা থেকে কিভাবে রূপান্তর হচ্ছে দেখো। প্রথমে কোরিয়া শব্দটাকে ভাঙলে কি কি ধ্বনি আসবে না, ক যুক্ত অ, র যুক্ত হস্যই যুক্ত অন্ত্যেস্ত যুক্ত আ, ও রি ইয়া, তাই তো। তো এটাকে রূপান্তর করলে কি হবে, কইরা। হ্যাঁ, কইরাও না, কই রে, একটা জফলা যুক্ত হচ্ছে, জফলা আকার যুক্ত হচ্ছে। তো কিরকম, আমাদের সংজ্ঞায় কি বলা আছে না, অপিনিহিতির ফলে আগে উচ্চারিত যে হস্যই বা হস্যউ ধ্বনি যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে, শুধু প্রভাবিত করে বলে নয়, এবং নিজেও তার সঙ্গে মিশে এটা পরিবর্তিত হয়ে যায় ধ্বনিটা, তার ফলে কি ঘটে, অভিশ্রুতি ঘটে। হ্যাঁ, তো দেখো কোরিয়া, হ্যাঁ, তো এখানে দেখো হস্যই স্বরধ্বনি আছে, এখানে আ স্বরধ্বনি আছে। তো দুটো মিলে এবং তার আগেও একটা অ স্বরধ্বনি আছে, তাই তো, যে এই শব্দটার মধ্যে তিনখানা স্বরধ্বনি যুক্ত হয়েছে। ক, রি, আ। ক, ক এর পরে কি অস্বরধ্বনি যুক্ত হয়েই তারপরে ক ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারিত হয়, তাই তো। রি, র যুক্ত হস্যই, অর্থাৎ হস্যই, এটা একটা স্বরধ্বনি। আ, অন্ত্যস্ত যুক্ত আ, আটাও একটা স্বরধ্বনি। হ্যাঁ, এই হস্যই বা হস্যউ ধ্বনি যখন পাশাপাশি থেকে স্বরধ্বনিটাকে প্রভাবিত করে, দেখো এই হস্যই আছে, তো প্রভাবিত করার ফলে সে নিজে মিশে গিয়ে একটা আহ অপরিবর্তিত, সরি, পরিবর্তিত একটা ধ্বনি সৃষ্টি করে। কিরকম দেখো, নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছে, যে কইরা, এই অয়ের পরে একটা হস্যই ধ্বনি যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এই একটা স্বরধ্বনি, এই একটা স্বরধ্বনি, দুটো স্বরধ্বনি পাশাপাশি বসে এবং দুটো একসঙ্গে মিশে গিয়েই একটা নতুন ধ্বনি সৃষ্টি করছে বা নতুন শব্দের সৃষ্টি করছে, তাই তো। তো এটাকেই বলা হবে অভিশ্রুতি। ঠিক আছে,
তো অভিশ্রুতি হলে সবসময় মনে রেখো যে অপিনিহিতির মতোই বা অপিনিহিতির ফলে যে হর্ষই আর হর্ষৌ ধ্বনিটা আহ পরিবর্তন হয় বা বলা যায় আগে উচ্চারিত হয়, সেই হর্ষই বা হর্ষৌ ধ্বনি পাশাপাশি বসে স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেও তার সঙ্গে মিশে গিয়ে পরিবর্তন হয়ে যায়। দুটো স্বরধ্বনি পাশাপাশি থাকবে, ঠিক আছে, এটা মনে রেখো। এবং পর্যায় 2 দেখো কিভাবে সেটা মিশে গিয়ে আরো একটা শব্দ তৈরি করছে। এই কি হলো, প্রথমে কোরিয়া, কোরিয়া থেকে কইরা হয়ে গেল, এবং এই কইরা থেকে দেখো আরো একটা নতুন শব্দ তৈরি হলো, যেটা হলো করে। কিভাবে আসছে? কইরা শব্দটাকে ভাঙলে কি আসছে? ক যুক্ত অ, হস্যই, তারপর র, তারপর অন্তের জ, তারপর আ, যেটা জফলা আকার। তাহলে কই রা, কই রা থেকে আসছে করে। কি হচ্ছে? ক যুক্ত অ যুক্ত র যুক্ত এ। তো এখানে কই রে, এই অ আছে, হস্যই আছে, এখানে শেষে কি আছে? একটা আ আছে। তো এই হস্যই ধ্বনি আমাদের সংজ্ঞা অনুযায়ী কি, যে হস্যই বা হস্যৌ ধ্বনি থাকতে হবে। তো এখানে কি আছে? এখানে হস্যই ধ্বনি আছে। তো এই হস্যই ধ্বনি এখানে আরো একটা স্বরধ্বনির সঙ্গে মিশে গিয়ে একটা নতুন ধ্বনির পরিবর্তন করছে বা একটা নতুন ধ্বনি তৈরি করছে। হুম? যে কইরা থেকে করে শব্দটা তৈরি হয়ে গেল, অর্থাৎ কোরিয়া, কোরিয়া থেকে কইরা, কইরা থেকে করে। ঠিক আছে, এটাই হলো অভিশ্রুতি। এবং অভিশ্রুতি মনে রাখবে সবসময় ওরকম তিনখানা করে রূপান্তর হয়ে যায়। হুম, যে প্রথমে হস্যই বা হস্যৌ ধ্বনিটা পাশাপাশি বসে স্বরধ্বনিটাকে প্রভাবিত করছে, হ্যাঁ, তারপরে নিজে মিশে যাচ্ছে, তারপর একটা পরিবর্তিতও একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। তো আরো যেমন দেখো এই করিয়া কইরা করের মতো, যে যেমন দেখিয়া, দেখিয়া থেকে কি দেখা, দেখা থেকে দেখে, তিন রকমের শব্দ, কিন্তু তিনটের অর্থ একদম একই, কিন্তু আহ সবগুলোর ধ্বনির উচ্চারণ আলাদা আলাদা, এবং ধ্বনিগুলো কিভাবে রূপান্তর হয়েছে, কিভাবে তার পরিবর্তন ঘটেছে, সেটাও তোমরা দেখলে। ঠিক আছে, তাহলে মনে রেখো এগুলোকে বলা হবে তাহলে অভিশ্রুতি। ঠিক আছে, তারপর তারপর 3 নম্বর ভাগ, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কি, কাকে বলে? না, শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার্থেই, এটা সবটার ক্ষেত্রেই প্রযোজ্য, মনে রেখো। তো শব্দের মধ্যে কোনো স্বরধ্বনির প্রভাবে পাশাপাশি বা কাছাকাছি থাকা অন্য স্বরধ্বনি কিংবা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে পরিণত হয়, তখন তাকে স্বরসঙ্গতি বলে। উদাহরণ দেখো, তাহলে আরো সহজে বুঝতে পারবে। যেমন দেখো বিলাতি, বিলাতি কি বলা হচ্ছে? যে কোনো স্বরধ্বনির প্রভাবে পাশাপাশি বা কাছাকাছি থাকা অন্য স্বরধ্বনি বা দুটো স্বরধ্বনি মিলে পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে প্রায় একই রকম স্বরধ্বনিতেই পরিণত হয়। হুম, তো দেখো বিলাতি শব্দটাকে ভাঙলে কি কি ধ্বনি আসবে? ব যুক্ত হস্যই বি, ল যুক্ত আ লা, ত যুক্ত হস্যই তি, কি হচ্ছে? বি লা তি। হ্যাঁ, তো এটাকে যখন রূপান্তর করা হবে, তো দেখো এখানে কি, বর পরে যে হস্যই যুক্ত হয়েছে, লর পরে আ, এই যে স্বরধ্বনি যুক্ত হচ্ছে, হস্যই আ, তারপরে আবার হস্যই, তো কি আছে যে একই রকম স্বরধ্বনি পাশাপাশি থাকলে, ঠিক আছে, তো এই স্বরধ্বনির প্রভাবে আরো একটা স্বরধ্বনির পরিবর্তন ঘটছে। দেখো এখানে একই রকম পাশাপাশি থাকছে, তো এখানে হস্যই আছে, আবার এখানে হস্যই আছে, মাঝখানে কেবল একটা আ আছে, অর্থাৎ একটা অন্য স্বরধ্বনি আছে, তাই তো? দুদিকে একই, অর্থাৎ কাছাকাছি একই রকম স্বরধ্বনি আছে এবং মাঝখানে একটা অন্য স্বরধ্বনি আছে, তখন কি হবে না, এই দুই, এটা আর এটা, এই দুটো স্বরধ্বনি মিলে, এই দুই স্বরধ্বনির প্রভাবে
এই যে মাঝখানে যে স্বরধ্বনিটা আছে সেটা সেই এদের মতো একই রকম স্বরধ্বনিতে পরিণত হয়ে যাবে। ফলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে আহ হস্যই স্বরধ্বনি রয়েছে, দুটো একই রকম, মাঝে শুধু অন্য স্বরধ্বনি আছে। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী তাহলে এই স্বরধ্বনিটার পরিবর্তন হয়ে কি হবে, এই স্বরধ্বনির প্রভাব যেহেতু পড়ছে তাই এই টাও হয়ে যাবে হস্যই। হুম? তাহলে আহ শব্দটার উচ্চারণ কি দাঁড়াচ্ছে বা ধ্বনিটা রূপান্তর হয়ে কি দাঁড়াচ্ছে, না ছিল বিলাতি, তাহলে হয়ে যাবে বিলিতি। অর্থাৎ দেখো এই টা পরিবর্তন হয়ে এই দুই পাশের দুই হস্যই স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে নিজেও একই রকম স্বরধ্বনিতে পরিণত হয়েছে, অর্থাৎ নিজেও হস্যই স্বরধ্বনি হয়ে গেছে। অর্থাৎ বিলাতি ছিল বিলিতি হয়ে গেল। ঠিক আছে, তেমনি আবার সুপারি, সুপারি থেকে হয়ে যায় সুপুরি, একই রকম স্বরধ্বনি। দেখো সুপারি, হ্যাঁ, একই রকম থাকছে, তাই এই এই সুপুরি হয়ে যাচ্ছে। ঠিকা, ঠিকা থেকে ঠিকে হয়ে যায়। পূজা থেকেও পুজো হয়ে যায়। হ্যাঁ, তো এরকম ধ্বনির পরিবর্তনকে বলা হবে স্বরসঙ্গতি। ঠিক আছে, তারপর তো এখানে এই ঠিকা থেকে ঠিকে যে হলো, তো এখানে দেখো এটাও একটু অন্যরকম। অর্থাৎ এখানে যেরকম একই রকম হরধ্বনি, অর্থাৎ হস্যই বা হস্য যেটা প্রধান, তো একই রকম স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে যে অন্যরকম স্বরধ্বনি ছিল সে আগের মতোই হয়ে গেছে। তাই তো, যে এখানে যেমন ছিল সেটা হস্যই হয়ে গেছে পরে, কিন্তু এখানে যে পূর্ববর্তী বা আগের যে স্বরধ্বনিগুলোর প্রভাবে প্রভাবিত হয়ে নিজে সেই একই রকম স্বরধ্বনিতে পরিবর্তন হয়ে যাচ্ছে না। দেখো টিকা, হ্যাঁ, এখানে দুটো স্বরধ্বনি আছে। টিকাটা যদি ভাঙা হয় কি ধ্বনি আসবে, হ যুক্ত হস্যই যুক্ত ক যুক্ত অর্থাৎ এখানে একটা হস্যই একটা কা স্বরধ্বনি থাকছে, তাই তো। তো হস্যই আর এখানে দুটো স্বরধ্বনি, কিন্তু যেটা রূপান্তর হলো সেটা কি হলো, হিকা থেকে হিকে হয়ে গেল। যেখানে শেষে একটা আছে, যে পরে দুটোর যে এই হস্যই স্বরধ্বনিটা এই স্বরধ্বনিটার সঙ্গে প্রভাবিত হয়ে যে একই রকম হবে তা কিন্তু হয়নি, এই আকারের মতো কিন্তু হয়নি। কি হলো না, একেবারে হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বা কোনো কোনো স্বরধ্বনির ক্ষেত্রে দেখা যায় বা স্বরসঙ্গতির ক্ষেত্রে দেখা যায় যে দুটো স্বরধ্বনি পাশাপাশি বসলেও প্রভাবে বা তাদের পূর্ববর্তী ধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে একই রকম স্বরধ্বনিতে রূপান্তর হচ্ছে না। কি হচ্ছে না, সেটা অন্যরকম ধ্বনিতে রূপান্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যেমন দেখো ঠিকা ছিল, দেখো এখানে স্বরধ্বনিটা কিন্তু আর থাকছে না, বা এই হর্ষ স্বরধ্বনিটা কিন্তু তাও থাকছে না, শেষে কি হচ্ছে একেবারে পরিবর্তন হয়ে স্বরধ্বনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই রকম স্বরসঙ্গতিকে বা এরকম ধ্বনি পরিবর্তনের যে ধ্বনিগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটাকে আংশিক স্বরসঙ্গতি বলা হবে। ঠিক আছে, এটা স্বরসঙ্গতিই বটে, কিন্তু যেহেতু আংশিক ভাবে হচ্ছে, এগুলোর মতো পুরোপুরি হচ্ছে না যে দুটো হস্যই ছিল তাদের প্রভাবে মাঝখানে যে ছিল সেও হস্যই হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কি হচ্ছে, পুরোপুরি স্বরসঙ্গতি হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু এগুলোর ক্ষেত্রে দেখো একটা আংশিক হচ্ছে, পুরোপুরি হচ্ছে না। তাই এই সংগতিগুলোকে বা স্বরসঙ্গতিগুলোকে আংশিক স্বরসঙ্গতি বলা হবে। ঠিক আছে, সেই রকম আরো একটা উদাহরণ দেখো, পূজা, এখানে কি দীর্ঘও ছিল আর ছিল, তাই তো, যে দীর্ঘ আর স্বরধ্বনি এর মধ্যে বিদ্যমান। তো এটা যখন রূপান্তর হচ্ছে ধ্বনিটা, তখন না তো দীর্ঘও থাকছে না আকার থাকছে, কি হচ্ছে একেবারে পরিবর্তন হয়ে অন্যরকম ধ্বনি যুক্ত হচ্ছে, যে পুজো হয়ে গেল, পূজা থেকে পুজো হয়ে গেল।
আবার হর্ষ আর ও দুটো অন্যরকম ধ্বনিতে রূপান্তর হয়েছে। ফলে এই রকম স্বরসঙ্গতিগুলোকে বলা হবে আংশিক স্বরসঙ্গতি। বুঝতে পেরেছো? তারপর এবার আসছে পরবর্তী শ্রেণীবিভাগ। কি ছিল? সমীভবন। সমীভবন। সমী কথাটা কোথা থেকে আসছে বলতে পারবে কেউ? যে সম, একই, একই রকম অর্থ বোঝায়। তো সম থেকে সমীভবন হয়েছে। তো সেই সমীভবন কাকে বলে, বা ধ্বনি পরিবর্তনের কিরকম প্রক্রিয়াকে সমীভবন বলা হয়ে থাকে? না, উচ্চারণের সুবিধের জন্য যে শব্দ আমরা উচ্চারণ করি, সেই কোনো শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা সংযুক্ত অবস্থায় থাকা দুটো আলাদা আলাদা বা বিষম ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে সমীভবন বলে। তো এটাও প্রায় কতকটা সঙ্গতির মতোই বা স্বরসঙ্গতির মতো, তাই না? তো কি হচ্ছে না, পাশাপাশি অবস্থিত বা সংযুক্ত অবস্থায় থাকা দুটো আলাদা ব্যঞ্জনধ্বনি, সেখানে ছিল স্বরসঙ্গতি অর্থাৎ স্বরধ্বনি। হ্যাঁ, সেগুলো যুক্ত হয়ে আরো একটা, সেটাও সেই আগের স্বরধ্বনির মতো হয়ে গেছিল, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে। কিন্তু এখানে ব্যঞ্জনধ্বনি, সেটা মনে রেখো, যে পাশাপাশি অবস্থিত বা সংযুক্ত অবস্থায় থাকা দুটো আলাদা ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের ওপর প্রভাবিত হয়ে বা একে অপরের প্রভাবে প্রভাবিত হয়ে একই রকম ধ্বনিতে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে সমীভবন। তো যেমন দেখো, উদাহরণ দেখো, কর্ম। কর্ম থেকে ধ্বনি পরিবর্তন হয়ে কি হচ্ছে? আগে দেখো, কর্ম শব্দটার মধ্যে কি কি ধ্বনি থাকছে? কি থাকছে? কর্ম অর্থাৎ ক যুক্ত অ যুক্ত র যুক্ত ম যুক্ত অ, কি হচ্ছে? কর্ম, তাই তো? তো আমাদের সংজ্ঞা অনুযায়ী যে কি হবে, দুটো ব্যঞ্জনধ্বনি থাকবে পাশাপাশি, দুটো আলাদা ব্যঞ্জনধ্বনি থাকলেও কি হয়, একে অপরের ওপর প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে পরিণত হয়ে যায়, একই ধ্বনিতে পরিণত হয়ে যায়, মনে রেখো। তাহলে এখানে আমাদের এই কর্ম মাঝখানে কোন ব্যঞ্জন ধ্বনি থাকছে? না, র। র ব্যঞ্জন ধ্বনিটা মাঝে অবস্থিত। তো কি হবে না, এই ব্যঞ্জন ধ্বনি আর তার পাশাপাশি যে ব্যঞ্জন ধ্বনি, মনে রেখো দুটো পাশাপাশি থাকবে, ঠিক আছে? তো এখানে দুটো পাশাপাশি রয়েছে, এইরকম ব্যঞ্জনধ্বনি কি? র আর ম, তাই তো? দেখো, কর ম, কর পাশে কিন্তু ব্যঞ্জনধ্বনি থাকছে না, কর সঙ্গে অযুক্ত হয়ে ব্যঞ্জনধ্বনিটা তৈরি হয়। তো ক, যেহেতু ক যুক্ত অ, কর ম, র যুক্ত ম যুক্ত অ, অর্থাৎ এই মাঝখানের এই র আর মটা বা এই দুইটি ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকছে, তাই তো? ফলে কি হয় না, দুটো ব্যঞ্জনধ্বনি দুজন দুজনের প্রভাবে প্রভাবিত হয়ে একই রকম ধ্বনিতে রূপান্তর হয়ে যায়। কি হচ্ছে? একটা আছে র, একটা আছে ম। এই র আর ম মিলে যে কোনো একটা ধ্বনি, অর্থাৎ এখানে ম ধ্বনিতে রূপান্তর হয়ে গেল বা পরিবর্তন হয়ে গেল। তাহলে কি হবে? কর্ম ছিল সেটা কম্ম হয়ে যাবে। র আর ম মিলে শুধু ম হয়ে গেল, অর্থাৎ দুটো পাশাপাশি দুটোই ম ধ্বনিতে রূপান্তর হয়ে গেল। তো সেরকম পদ্ম। পদ্ম বানান কি? প দয়ময়, অর্থাৎ প যুক্ত অ যুক্ত দ যুক্ত ম যুক্ত অ, অর্থাৎ দ আর ম দুটো ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকছে, তাই তো? তো সেক্ষেত্রে দুটো পৃথক ব্যঞ্জন ধ্বনি বা বিষম ব্যঞ্জন ধ্বনি, আলাদা আর বিষম একই, ঠিক আছে? বিষম মানেই মনে করবে দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি, আর পৃথক মানে তো আলাদা, তোমরা জানোই। তো এই দ আর ম দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি হয়েও দুজন তো পাশাপাশি থাকছে, সেই হেতু কি হয় না, দুটো ব্যঞ্জন ধ্বনি দুজন দুজনের প্রভাবে প্রভাবিত হয়ে
যেটা পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে পরিণত হয়। তো এখানে কি হচ্ছে, দ আর ম পাশাপাশি, দ আর ম মিলে দ ধ্বনিতে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ পদ্ম ছিল, পদ্ম উচ্চারণ একই রকম, তো বানান ছিল কি দয়ময়, সেটা উচ্চারণের সময় কি হয়ে যাচ্ছে না, দুটোই দ হয়ে যাচ্ছে, একই রকম ধ্বনিতে রূপান্তর হয়ে যাচ্ছে। পদ্ম, সেটা পদ্ম, দয় দয় হয়ে যাচ্ছে, সেরকম উচ্চারণ হয়। সবাই কি পদ্ম এরকম উচ্চারণ করা হয় বাংলায়? করা হয় না, সেটা পদ্মই বলা হয়। তো সেক্ষেত্রেই আর কি আহ দ আর মটা মিলে শুধু দ হয়ে যাচ্ছে। হুম? এছাড়াও এই যে স্বরসঙ্গতির ক্ষেত্রে যেরকম আহ স্বর পূর্ণ আর আংশিক ছিল, তেমনি সমীভবনের ক্ষেত্রেও কিন্তু পূর্ণ আর আংশিক থাকে, যে পূর্ণ সমীভবন এবং আংশিক সমীভবন। অর্থাৎ এটা যেমন পূর্ণ সমীভবন কেন বলা হচ্ছে, যে এই এই যে দুটো ব্যঞ্জন ধ্বনি মিলে গিয়ে কিরকম ধ্বনিতে পরিণত হচ্ছে, এটা সমীভবন, সমীভবন একই রকম, তো সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এরও স্বরসঙ্গতির মতো আংশিক সমীভবন হবে। কিরকম দেখো, এই যে বড় ঠাকুর, হ্যাঁ, এটা কি হচ্ছে, যখন উচ্চারণ করা হচ্ছে উচ্চারণের সুবিধার্থে কি হয়, এই যে ব্যঞ্জন ধ্বনিটা থাকছে, তো দেখো আমাদের সংজ্ঞা অনুযায়ী পাশাপাশি দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি থাকবে এবং কি হয়, দুটো মিলে একই রকম ধ্বনিতে রূপান্তর হয়, তাই তো? কিন্তু সবসময় সেটা হয় না। যদি দুটো মিলে একই ধ্বনিতে হয় সেটা পূর্ণ সমীভবন হবে। এবং এখানে দেখো বড় ঠাকুর, এখানে র ঠ পাশাপাশি থাকছে, বড় ঠাকুর, র আর ঠ মিলে যে একই রকম ধ্বনিতে রূপান্তর হবে তা কিন্তু না, বা দেখো এখানে হয়নি। তো র আর ঠ মিলে একটা আলাদা ধ্বনি সৃষ্টি হয়েছে। ত এখানে একই রকম ধ্বনিতে রূপান্তর না হয়ে একটা নতুন রকমের ধ্বনি যুক্ত হয়েছে, বা অন্য রকম ধ্বনিতে পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে। তো কি হলো, বড় ঠাকুর থেকে হয়ে গেল বট ঠাকুর, এখানে রও আসেনি, ঠও আসেনি, বট ঠাকুর একটা ত যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? তো এই রকম ধরনের সমীভবনকে বলা হবে আংশিক সমীভবন। ঠিক আছে? যে দুটো ধ্বনি মিলে একটা ধ্বনিতে হবে না, দুটো ধ্বনি মিলেও অন্যরকম ধ্বনি যুক্ত হবে, তখন সেই রকম ধ্বনি পরিবর্তনকে বা সেই রকম সমীভবনকে বলা হবে আংশিক সমীভবন। ঠিক আছে? তারপর তারপর আসছে নাসিক্যি ভবন। নাসিক্যি অর্থাৎ নাসিক্য থেকে এটা এসছে। তো নাসিক্য ধ্বনি কি সেটা তোমরা জানো, যেগুলো নাকি স্বর, নাকের ছিদ্র দিয়ে যেটা নির্গত বাতাস থেকে যে ধ্বনিটা উচ্চারিত হয় সেটা কি নাসিক্য স্বর, তাই তো? তো নাসিক্যি ভবন কি, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের একটা প্রক্রিয়া বা ধারা, নাসিক্যি ভবন এটা কি দেখো, যে শব্দের উচ্চারণের সুবিধার্থে শব্দের মধ্যে কোনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি যদি ক্রমশ ক্ষীণ হয়ে লোপ পায় এবং তার রেশ থাকার কারণে পূর্ববর্তী স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে যায়, তবে সেরকম প্রক্রিয়াকে বলা হবে নাসিক্যি ভবন। অর্থাৎ একটা শব্দ যেটা আমরা উচ্চারণ করছি, সে ধরো সেটা নাসিক্য ব্যঞ্জন ধ্বনিই রয়েছে, হ্যাঁ, তো সেই ব্যঞ্জন ধ্বনিটা যখন উচ্চারণের সময় ক্রমশ ক্ষীণ হয়ে লোপ পায়, কিন্তু তার রেশ থেকে যায় এবং তার ওই পূর্ববর্তী রেশ থেকে যাওয়ার কারণে আগের যে স্বরধ্বনিটি থাকে সেই স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে যায়। অনুনাসিক বলতে মনে আছে কি তোমাদের, যে কোন চিহ্নটাকে অনুনাসিক হিসাবে ধরা হয়েছিল? হুম, চন্দ্রবিন্দু, যেটাকে অনুনাসিক হিসাবে ধরা হয়। তো কি হয়, পূর্ববর্তী অর্থাৎ আগের যে স্বরধ্বনিটা থাকে তা অনুনাসিক হয়ে যায়। এই রকম প্রক্রিয়াকে বলা হবে নাসিক্যি ভবন। তো দেখো উদাহরণ দেখো, অঙ্ক। তো অঙ্ক শব্দটাকে ভাঙলে কি ধ্বনি পাওয়া যাচ্ছে, যে অ যুক্ত উয়া যুক্ত ক যুক্ত অ, অঙ্ক। তো এখানে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনটা?
উয়া, তাই তো? তো এটা যখন উচ্চারণ করব আমরা ক্রমশ, এটা অঙ্ক অঙ্ক দেখো কি হয়, ধীরে ধীরে সেটা ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফলে সেই উয়াটা উম, লোপ পায় বা বর্জন হয়ে যায়, বর্জিত হয়ে যায়। তার ফলে কি হয়, কিন্তু তার একটা রেশ থেকে যায়, অঙ্ক, একটা নাসিক্য ভাব থেকে যায়, তাই তো? তো সেই যে নাকি স্বর বা আগের যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনির যে রেশটা থাকে, সেটার ফলে কি হয়, শুরুর যে স্বরধ্বনিটা থাকে সেটা অনুনাসিক হয়ে যায়। হুম? তো সেখানে দেখো অঙ্ক থেকে কি হয়ে যাচ্ছে, আঁক হয়ে যাচ্ছে। তো আয়ের মাথায় দেখো চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে, অর্থাৎ আটা প্রথম স্বরধ্বনিটা কি হচ্ছে, অনুনাসিক হয়ে যাচ্ছে। তো এইরকম রূপান্তরকে বলা হবে নাসিক্যী ভবন। হুম, তো সেই রকম দন্ত, দন্ত এই দন্তের নয়তয়, হ্যাঁ, এটা যুক্ত ব্যঞ্জন, কিন্তু এর মধ্যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনটা, দন্তান্ন। তো কি হচ্ছে, যখন দন্ত উচ্চারণ করছি আমরা সাধারণভাবে বলতে বলতে সেটা সেই নাসিক্য ব্যঞ্জন ধ্বনিটা ক্রমশ ক্ষীণ হয়ে যায়, তার ফলে সেটা লোপ পায়। এবং উচ্চারণের সময় সেই নাসিক্য ব্যঞ্জন ধ্বনির যে রেশটা থেকে যায়, সেটার ফলে শুরুর যে ধ্বনিটা থাকে, ব্যঞ্জন ধ্বনি হোক কিংবা স্বরধ্বনি, যে ধ্বনিটা থাকবে সেই ধ্বনিটা মোটামুটি অনুনাসিক হয়ে যাবে, তার মাথায় চন্দ্রবিন্দু যুক্ত হবে। তো এরকম হয়ে গেলেই সেটা নাসিক্যী ভবন। তো দন্ত ছিল, সেটা তাহলে ধ্বনি রূপান্তর হয়ে কি হচ্ছে, দাঁত। আমরা কি বলি সাধারণত, দন্ত কি বলে থাকি না, দাঁত শব্দটাই উচ্চারণ করে থাকি। হ্যাঁ, যেমন হংস, হংস শব্দ, যেটা সাধু ভাষা হিসাবে ব্যবহার করা হয় বা ব্যবহৃত রয়েছে নানান বইতে। হুম, তো কি হয়, এই যে অনুস্বর, অনুস্বরটা কি, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। তো যখন উচ্চারণ করি আমরা, এই অনুস্বরটা কিন্তু থাকে না, কি হয়, লোপ পেয়ে যায় বা বর্জন হয়ে যায়, তাই তো? ফলে কি হয়, এই নাসিক্য ব্যঞ্জন ধ্বনির যে রেশটা থাকে সেটার ফলে শুরুর যে ধ্বনিটা থাকে সেটা অনুনাসিক হয়ে যায়, অর্থাৎ একটা চন্দ্রবিন্দু যুক্ত হয়ে যাচ্ছে। তো হংসকে কি বলে থাকি আমরা, হাঁস। তো হাঁ, অর্থাৎ চন্দ্রবিন্দু তো অনুনাসিক যুক্ত হচ্ছে। হুম, তো এইভাবে নাসিক্যী ভবনের ধ্বনিগুলোকে রূপান্তর করা হয় বা এভাবেই পরিবর্তন হয়, ঠিক আছে? তো নাসিক্যী ভবন কি সেটা তোমরা জানলে। তো এর মধ্যেও দুরকম ভাগ দেখা যায়, যে দু রকমের হয়ে থাকে সেই নাসিক্যী ভবন। এরকম একটা হলো শতনাসিক্যী ভবন, একটা হলো বিনাসিক্যী ভবন। সেগুলো কি না, শব্দের মধ্যে যখন নাসিক্য ব্যঞ্জন থাকে না, হুম, তবুও তার কোনো কোনো স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়। হ্যাঁ, সেরকম নাসিক্যী ভবনকে শতনাসিক্যী ভবন বলা হয়ে থাকে। যেরকম দেখো পেচক, পেচক শব্দটার মধ্যে দেখো কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, পেচক, প যুক্ত এ যুক্ত চ যুক্ত অ যুক্ত ক, এর মধ্যে কোনো নাসিক্যী ব্যঞ্জন দেখতে পাচ্ছ তোমরা, নাসিক্য ব্যঞ্জন, যে দন্তান্ন, ম, ঞ, ওয়া, এরকম ধরনের কোনো ধ্বনি কি আছে এর মধ্যে, নেই। তো তবুও দেখো এই শব্দটার পরিবর্তন ঘটছে। হুম, এবং শুধু পরিবর্তন ঘটছে বলে নয়, সেটা কোনো স্বরধ্বনি অনুনাসিক হয়ে যাচ্ছে। হুম, পেচক, সেটাকে আমরা কি বলি সাধারণত, প্যাঁচা। তো প্যাঁচা দেখো এখানে অনুনাসিক যুক্ত হচ্ছে, স্বরধ্বনি অনুনাসিক যুক্ত হচ্ছে, পেচক থেকে পেঁচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইরকম পরিবর্তনকে বলা হবে শতনাসিক্যী ভবন। হুম, আরো একটি ভাগ আছে যেটা হলো বিনাসিক্যী ভবন। তো বিনাসিক্যী ভবন কি না, শব্দের অন্তর্গত বা শব্দের মধ্যে অবস্থিত যে নাসিক্য ব্যঞ্জন থাকে সেটা অনেক সময় লোপ পায়, বা নাসিক্য ব্যঞ্জনটা বর্জিত হয়ে যায়, এবং সেই নাসিক্য ব্যঞ্জনের কোনো প্রভাব
বা কোনো চিহ্ন থাকেই না, হুম, সেরকম ধরনের ধ্বনি পরিবর্তনকে বলা হবে বিনাসিক্কি ভবন। দেখো, উদাহরণ দেখো, শৃঙ্খল। এখানে কি, এখানে নাসিক্য ব্যঞ্জন তোমরা দেখতে পাচ্ছ তো? কোনটা বলো তো? এই যে ওয়া যুক্ত খ, অর্থাৎ ওয়ায় ক্ষয়, তাই তো? তো ওয়াটা হলো নাসিক্য ব্যঞ্জন, কিন্তু শৃঙ্খলটাকে, সেটা আমরা কি করি সাধারণত যখন উচ্চারণ করি, সেটা উম, যে ধ্বনি পরিবর্তন হয়, সেক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জন ধ্বনির কোনো রকম প্রভাব থাকে না, এমনকি তার কোনো চিহ্নই থাকে না। দেখো, শৃঙ্খল থেকে কি হয়ে গেল, শিকল বা শেকল। আমরা শৃঙ্খল বলে থাকি কি, বলি না, বেশিরভাগ শিকল বা শেকল শব্দটা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে সে নাসিক্য ব্যঞ্জনের কোনো রকম প্রভাব কি থাকছে? থাকছে না, কোনো চিহ্নও থাকছে না, বা অনুনাসিকও হয়ে যাচ্ছে না, একেবারে একটা গোটাগুটি শব্দ তৈরি হচ্ছে। হুম, গোটাগুটি সাধারণ ব্যঞ্জন ধ্বনি ওয়ালা একটা শব্দ তৈরি হচ্ছে, কোনো রকম নাসিক্যি ভাব থাকছে না বা অনুনাসিক ভাব থাকছে না। তো ধ্বনির এই রকমের পরিবর্তনকে বলা হবে বিনাসিক্যি ভবন। ঠিক আছে? তারপর, আচ্ছা, তারপরে শ্রেণী বিভাগটা হলো মূর্ধন্যী ভবন। তো মূর্ধন্যী শুনে কি মনে হচ্ছে, যে মূর্ধন্য, অর্থাৎ মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা থেকে উচ্চারিত ধ্বনি, তাই তো? তো এই মূর্ধন্যী ভবন কি, যে মূর্ধা থেকে উচ্চারিত যে ব্যঞ্জন ধ্বনি, সেগুলো কি কি বলতো? যে রি, র, মূর্ধন্য ষ, ট, ঠ, ড, ঢ, এগুলো তো মূর্ধা থেকে উচ্চারিত ধ্বনি। তো এই ধ্বনির সংশ্লিষ্ট বা এর কাছাকাছি অবস্থিত কোনো ধ্বনির প্রভাবে, অর্থাৎ শব্দের যে দন্ত ব্যঞ্জন আছে, হুম, দন্ত ব্যঞ্জন গুলো কি কি, যে ত, থ, দ, ধ, এগুলো তো দন্ত ধ্বনি বলা হয়, তাই তো? তো সেই দন্ত ব্যঞ্জন ধ্বনিগুলি যদি সেই মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, তাহলে তাকে মূর্ধন্যী ভবন বলা হবে। অর্থাৎ যে শব্দটা উচ্চারিত হবে, সেই শব্দের যে দুরকম ধ্বনি থাকবে, হুম, একটা হলো মূর্ধা থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি, আর একটা হবে দন্ত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, এই দুটো মনে রেখো। তো সেই শব্দের মধ্যে উচ্চারিত, মূর্ধা থেকে উচ্চারিত যে ব্যঞ্জন ধ্বনিগুলো থাকবে, সেগুলো এবং যে দন্ত ব্যঞ্জন ধ্বনিগুলো থাকবে, সেগুলো যদি ওই মূর্ধা বা মূর্ধন্য ধ্বনিগুলোর সাথে যুক্ত হয়ে, বা মূর্ধন্য ধ্বনিগুলোর প্রভাবে যদি সেই দন্ত ধ্বনিগুলো আবার মূর্ধন্য ধ্বনিতেই রূপান্তরিত হয়, তাহলে তাকে মূর্ধন্যী ভবন বলা হবে। ঠিক আছে, মনে থাকবে যে মূর্ধন্য ধ্বনি আর দন্ত ব্যঞ্জন ধ্বনি বা দন্ত ধ্বনি। তো যে দন্ত ব্যঞ্জন যে ধ্বনিগুলো থাকবে, সেগুলো যদি মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তগুলোও আবার মূর্ধন্য ধ্বনি হয়ে যায়, তাহলে সেগুলো মূর্ধন্যী ভবন। এবার বুঝতে পেরেছো? তো যেমন দেখো, উদাহরণ দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিকৃত, হুম, বিকৃত, বিকৃত শব্দটাকে ভাঙলে কি হবে? কি কি ধ্বনি থাকবে? বি, অর্থাৎ ব যুক্ত হর্ষই বি। কৃত, ক যুক্ত রি যুক্ত ত যুক্ত অ, অর্থাৎ এখানে একটা রিকার আছে, অর্থাৎ রি, অর্থাৎ মূর্ধা থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি এটা, রি। হুম, আর তারপরে কি আছে? ত, অর্থাৎ দন্ত ব্যঞ্জন ধ্বনি, তাই তো? তো এই দন্ত ব্যঞ্জন ধ্বনিটা এই মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য ধ্বনির প্রভাবে এই দন্ত ধ্বনিটাই আবার মূর্ধন্য ধ্বনিতেই রূপান্তরিত হয়ে যাবে। দেখো তাহলে কিরকম হচ্ছে, তাহলে বিকৃত থেকে হয়ে যাচ্ছে বিকট। হুম, তো তটা দেখো আবার মূর্ধন্য ধ্বনি হয়ে যাচ্ছে। ট, ঠ, ড, ঢ, এগুলো কি মূর্ধন্য ধ্বনি। তো তটা কি ছিল? দন্ত ধ্বনি। তো দন্ত ধ্বনিটা যেহেতু তার আগের ধ্বনিটা, আগের ব্যঞ্জন ধ্বনিটা মূর্ধন্য ধ্বনি ছিল, তাই পরের দন্ত ধ্বনিটা মূর্ধন্য ধ্বনির প্রভাবে সেও মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে গেল। হুম, কি হলো? বিকৃত থেকে হয়ে গেল বিকট, ত হয়ে গেল ত থেকে, তা দন্ত থেকে মূর্ধন্য ধ্বনি হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার যেমন দেখো, মৃত্তিকা।
এখানেও সেম, যে রিকার আছে একটা, অর্থাৎ মূর্ধা থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি রিকার। পরে কি আছে? তয় তয়, অর্থাৎ ত যুক্ত ত। ত মানে কি? দন্তধ্বনি। তো সেই তটা যেহেতু দন্তধ্বনি এবং তার আগে যেহেতু মূর্ধন্য ধ্বনি আছে, ফলে সেই দন্তধ্বনিটা মূর্ধন্য ধ্বনির প্রভাবে সেও মূর্ধন্য ধ্বনিতেই রূপান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ মৃত্তিকাকে কি বলা হয়? কি বলি আমরা? মাটি। অর্থাৎ সেই তটা রূপান্তরিত হয়ে মূর্ধন্য ধ্বনি হয়ে যাচ্ছে, ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, উদ্দিন, উৎ যুক্ত ডিন, কি হচ্ছে? দেখো, উড্ডিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এরপর ঘোষী ভবন আছে, এছাড়াও মহাপ্রাণী ভবন বা সংকোচন এবং বিপর্যয়, এই ধ্বনি পরিবর্তনের ধারাগুলোও রয়েছে। তো আজকে এটুকুই। এর পরবর্তী যে ধ্বনি পরিবর্তনের ধারার নামগুলি বললাম, সেগুলো আবার পরের ক্লাসে আলোচনা হবে। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে, আজকের ক্লাসের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।